দুবাই মরুভূমির বুকে গড়ে ওঠা স্বপ্নের শহর, যেখানে আকাশচুম্বী ভবনের আলো রাতের অন্ধকারকে জয় করে। আর সেই আলোর মাঝেই ছিল একটি স্থাপনা যা দেখতে বাইরে থেকে সাধারণ, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল উপসাগরীয় অর্থনীতির ডিজিটাল প্রাণ। নাম ওরাকল ক্লাউড স্টেশন। 2020 সালের অক্টোবরে চালু হওয়া এই স্থাপনাটি শুধু একটি ডাটা সেন্টার নয়, এটি ছিল দুবাই সরকারের ডিজিটাল অর্থনীতির জিডিপি দ্বিগুণ করার পরিকল্পনার মেরুদণ্ড। কিন্তু হঠাৎ করেই সেই স্বর্গে নেমে এলো ধ্বংসের দূত। আকাশে ড্রোনের গুঞ্জন, তারপর বিস্ফোরণ, ধোঁয়া, আগুন। ইরানের শক্তিশালী ড্রোন হামলা চিহ্নিত করল দুবাই ও আবুধাবির ওরাকল ক্লাউড স্টেশনকে। আর সেই হামলায় পুড়ে ছাই হয়ে গেল তথ্যের ভাণ্ডার, যেখানে রয়েছে বিশ্বের ধনকুবদের ব্যাংক লেনদেন, রয়েছে বড় বড় কর্পোরেশনের গোপন নথি, রয়েছে সংযুক্ত আরব আমিরাতের স্পর্শকাতর সব সরকারি তথ্য। আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ। তারা দাবি করেছে ড্রোন প্রতিহত করতে পেরেছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ বলছে ভিন্ন কথা। ধ্বংস হয়েছে ওরাকলের সেই দানব, পুড়ে গেছে তথ্যের রাজধানী। আর এই হামলা শুধু আমিরাতের জন্য নয়, গোটা বিশ্বের জন্য এক বড় সতর্কবার্তা। কারণ ইরান প্রমাণ করল তারা যে কোনো জায়গায় যে কোনো সময় হামলা চালাতে পারে, আর তাদের থামানোর ক্ষমতা কারো নেই। ওরাকল ক্লাউড স্টেশন ওরাকলের দ্বিতীয় জেনারেশনের ক্লাউড রিজিয়ন। 2020 সালের অক্টোবরে চালু হয় এই স্থাপনা। এর কাজ হল দুবাই সরকারি সংস্থা, বড় এন্টারপ্রাইজ, এসএমইদের ডিজিটাল ট্রান্সফর্মে সাহায্য করা। এআই, মেশিন লার্নিং, প্রযুক্তি হস্তান্তর সবকিছু কৌশলগতভাবে নিয়ন্ত্রণ করে এই ডাটা সেন্টার। কিন্তু এর গুরুত্ব শুধু প্রযুক্তিতে নয়। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী স্পর্শকাতর তথ্য দেশের ভেতরেই রাখতে হয়, আর সেই তথ্যগুলো রাখা হয় এই ডাটা সেন্টারের ভেতর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধনী ব্যক্তিরা যারা অর্থ নিয়ে আসেন, তাদের তথ্য থাকে এখানে। বিভিন্ন প্রপার্টি বিজনেস, ব্যাংকিং লেনদেন সবকিছুর নথি এখানে। আরও বড় কথা, বড় ইকোনমিক পার্টনার যেমন ডিবি ওয়ার্ল্ড, ডিএমএসসি, আবুধাবি কাস্টমস, আলতাফ আল ইমারাত, ডু টেলিকমের মতো প্রতিষ্ঠানের তথ্যও আছে এই সেন্টারে। এখন প্রশ্ন, যদি এই তথ্য ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে? তাহলে উপসাগরীয় অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাবে, ব্যাংকিং ব্যবস্থা অচল হয়ে যাবে, সরকারি সেবা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়বে। আর সেটাই করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত যখন ঘোষণা দিল তারা 9 মাস ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত, এবং তারা প্রথম দেশ হিসেবে আরব উপসাগরে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে পদাতিক হামলায় যুক্ত হতে চায়, ঠিক তখনই ইরান হামলা চালালো সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেটে। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে দুবাই এবং আবুধাবি দুই শহরের ভেতরেই ওরাকলের এই ডাটা সেন্টারে তারা আক্রমণ করেছে। শক্তিশালী ড্রোন হামলা, বিস্ফোরণ, আগুন, ধ্বংস। সংযুক্ত আরব আমিরাত হামলার কথা স্বীকার করেছে, কিন্তু ক্ষয়ক্ষতির বিষয়ে তারা মুখ খোলেনি। তারা দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলোকে প্রতিহত করতে পেরেছে। কিন্তু এই দাবি কতটা সত্য? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ বলছে ড্রোনগুলো তাদের টার্গেটে আঘাত এনেছে, ধোঁয়া উঠেছে আকাশে, আগুন জ্বলেছে ঘন্টার পর ঘন্টা। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, আমি বিস্ফোরণের শব্দ শুনেছি, পুরো এলাকা কেঁপে উঠেছিল। পরে দেখি ওরাকল ভবনের দিক থেকে ধোঁয়া উঠছে। আমরা ভেবেছিলাম এটা কোনো দুর্ঘটনা, পরে জানলাম ড্রোন হামলা। আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কি কাজ করছে? এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সামনে তাদের প্রতিরক্ষা কতটা কার্যকর তা আগেই প্রমাণিত হয়েছে। এই হামলার ক্ষয়ক্ষতি কত? অবকাঠামোগতভাবে ওরাকলের এই ডাটা সেন্টারের মূল্য প্রায় $500 মিলিয়ন, কিন্তু তথ্যের দিক থেকে এর মূল্য অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন তথ্যের মূল্য প্রায় $20 বিলিয়ন। $20 বিলিয়ন। এই বিশাল অঙ্কটি কি বোঝায়? বোঝায় যে সমস্ত তথ্য ধ্বংস হয়েছে তা ফিরে পাওয়ার কোনো উপায় নেই। সেই তথ্যের ভিত্তিতে পরিচালিত ব্যাংকিং লেনদেন, ব্যবসা বাণিজ্য, সরকারি সেবা সবকিছু এখন হুমকির মুখে। একজন অর্থনীতিবিদ বলেছেন, ওরাকলের এই ডাটা সেন্টার শুধু একটি স্থাপনা নয়, এটি ছিল সংযুক্ত আরব আমিরাতের ডিজিটাল অর্থনীতির মস্তিষ্ক। সেই মস্তিষ্ক ইরান ধ্বংস করে দিয়েছে। এখন আমিরাতের অর্থনীতি ভয়াবহ ধাক্কা খাবে। ব্যাংকগুলো তাদের তথ্য হারিয়ে ফেলেছে, সরকারি সেবা বন্ধ হয়ে যেতে পারে, বিদেশি বিনিয়োগকারীরা আতঙ্কিত। আমিরাত সরকার এখনও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানায়নি। তারা সম্ভবত আতঙ্ক ছড়াতে চায় না, কিন্তু বাস্তবতা অন্য কথা বলে। এই হামলায় আমিরাতের অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা পুষে উঠতে বছর লেগে যাবে। এই হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়। যুক্তরাষ্ট্রের ভেতর 35টি দেশের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আশা করেছিল এই বৈঠক থেকে তারা ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক জোট তৈরি করতে পারবে। তারা আশা করেছিল ইউরোপীয় দেশগুলো তাদের পাশে দাঁড়াবে, কিন্তু উল্টো হলো। 35টি দেশ সিদ্ধান্ত নেয় ইরানের বিরুদ্ধে তারা কোনো ধরনের সামরিক কর্মকাণ্ডে যাবে না। তারা বলেছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে, এবং তারা ইরানের সঙ্গে আলোচনা শুরু করবে। এটা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা।
কারণ তারা এই বৈঠকটি আয়োজন করেছিল তাদের মিত্র যুক্তরাজ্যের সহায়তায়, কিন্তু চূড়ান্তভাবে তারা কোনো সুসংবাদ পায়নি। ৩৫ থেকে ৪০টি দেশ পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাখ্যান করেছে। একজন ইউরোপীয় কূটনীতিক বলেছেন, আমরা ইরানের সামরিক সক্ষমতা দেখেছি, তারা আমেরিকার যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চল ধ্বংস করেছে, আমিরাতের ডাটা সেন্টার ধ্বংস করেছে। আমরা কি তাদের সঙ্গে যুদ্ধে যাব? এটা আত্মঘাতী হবে। আমরা কূটনীতির পথে হাঁটতে চাই। এই অবস্থায় যুক্তরাষ্ট্র এখন একা। তাদের মিত্ররা তাদের ছেড়ে চলে যাচ্ছে। তারা নিজেরাই সরাসরি ইরানের ভেতর পদাতিক হামলা করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, তারা কি তা করতে পারবে? ইরানের বর্তমান সংসদের স্পিকার বাঘের গালিবাফ এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের অন্তত ৭০ লাখ সাধারণ নাগরিক যুক্তরাষ্ট্রের কয়েক হাজার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। গালিবাফ তার বক্তব্যে বলেন, দেশব্যাপী শক্তিশালী জাতীয় প্রচারণা করা হয়েছে। লাখ লাখ ইরানি ইতিমধ্যে নাম লিখিয়েছেন এবং মানসিকভাবে প্রস্তুতি সম্পন্ন করেছেন স্বেচ্ছাসেবী হিসেবে। তারা মাতৃভূমিকে রক্ষা করার জন্য যুদ্ধে নামতে প্রস্তুত। এটা ইরানের ইতিহাসে নতুন কিছু নয়। ১৯৮০-র দশকে যখন ইরাকের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, তখন ইরানের লক্ষ লক্ষ নাগরিক যুদ্ধে নেমেছিলেন। তারা পালাক্রমে দীর্ঘ প্রায় ৮ বছরের যুদ্ধ ইরাকের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে করেছিলেন। ওই সময় যুক্তরাষ্ট্র ইরাককে সরাসরি সহযোগিতা করেছিল। তবুও ইরান হারেনি, বরং যুদ্ধ শেষে ইরাক তাদের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। গালিবাফ আরও বলেন, ইরানের বাসিস বাহিনীর সংখ্যা প্রায় ২০ থেকে ২৪ মিলিয়ন। এর অর্ধেকও যদি ধরা হয়, তাও প্রায় ১,২০,০০,০০০। এর অর্ধেক ধরা হলেও ৬০ লাখের বেশি। এটা বিশাল এক সেনাবাহিনী, আর এই সেনাবাহিনী যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। ইতিহাস সাক্ষী, গত ৫০০ বছরে পৃথিবীর কোনো রাষ্ট্র বা কোনো শক্তি ইরানকে দখল করতে পারেনি। আলেকজান্ডারও পারেনি, মঙ্গলরাও পারেনি, ব্রিটিশরাও পারেনি। ইরানিরা যখন দেশের জন্য লড়াই করে, তারা পাহাড়ের মতো দাঁড়ায়। আর আজ সেই প্রস্তুতি চলছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ থামানোর জন্য সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জরুরি ভিত্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপ করেছেন। পুতিন বলেছেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তিনি সরাসরি যুদ্ধে জড়ানোর পক্ষে নন। তিনি ইরানের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে চীনের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী কখনোই স্থিতিশীল হবে না। আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাতে হবে, তারপর যদি কোনো সুখবর ইরানের পক্ষ থেকে সৌদি আরব বা আমিরাতকে দেওয়া যায়। এটা সৌদি আরব ও আমিরাতের জন্য বড় সতর্কবার্তা। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে, আর তাতে বিশ্ব অর্থনীতিতে ধস অব্যাহত থাকবে। সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে। চীনের মধ্যস্থতায় যুদ্ধ থামানোর জন্য ইরান 4টি শর্ত দিয়েছে। রাশিয়ান সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, এই 4টি শর্ত হল আগ্রাসনের পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত সমাপ্তি, ভবিষ্যতের যুদ্ধ ও পুনরাবৃত্তি রোধের জন্য বস্তুনিষ্ঠ নিশ্চয়তা প্রদান, বস্তুগত নৈতিক ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন। এই শর্তগুলো যুক্তরাষ্ট্রের জন্য অগ্নি পরীক্ষা। কারণ প্রথম শর্ত মানে ইরানের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ করা, দ্বিতীয় শর্ত মানে ভবিষ্যতে আর হামলা না করার প্রতিশ্রুতি, তৃতীয় শর্ত মানে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ বিপুল অঙ্কের টাকা দেওয়া, চতুর্থ শর্ত মানে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া। ট্রাম্প কি এই শর্ত মেনে নেবেন? যদি মেনে নেন, তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ ধূলিসাৎ হবে। যদি না মানেন, তাহলে যুদ্ধ চলতে থাকবে, আরও ধ্বংস হবে, আরও প্রাণহানি হবে। এদিকে আমিরাতের অবস্থা খুবই খারাপ। ওরাকল ডাটা সেন্টার ধ্বংসের পর তাদের ডিজিটাল অর্থনীতি হুমকির মুখে। ব্যাংকিং লেনদেন অচল, সরকারি সেবা বন্ধ, বিদেশি বিনিয়োগকারীরা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। আমিরাত দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন প্রতিহত করতে পেরেছে, কিন্তু বাস্তবতা অন্য কথা বলে। ইরানের ড্রোন তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে টার্গেটে আঘাত এনেছে। তাহলে সেই প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটা কার্যকর? একজন সামরিক বিশ্লেষক বলেছেন, আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকান প্রযুক্তিতে তৈরি, কিন্তু ইরান প্রমাণ করেছে তারা সেই প্রযুক্তি ফাঁকি দিতে পারে। তাহলে আমিরাতের আর কি আছে? তাদের সেনাবাহিনীর অধিকাংশই বিদেশি নাগরিক। তারা কি দেশের জন্য লড়বে? ১৯৯০ সালে কুয়েতে যখন সাদ্দাম হোসেন আক্রমণ করেছিলেন, তখন কুয়েতিরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। আমিরাতের ক্ষেত্রেও কি একই হবে? আমিরাতের শাসক মোহাম্মদ বিন জায়েদ এখন কঠিন সংকটের মুখে। তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র তাকে রক্ষা করতে পারেনি। তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চেয়েছিলেন, কিন্তু ইরান তাকে মাটিতে নামিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি চরম সংকটের মুখে। তেলের দাম $200 ছাড়িয়েছে।
পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম আকাশচুম্বী, মুদ্রাস্ফীতি বাড়ছে, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। ভারত, চীন, জাপানের মতো দেশগুলো সবচেয়ে বেশি বিপদে পড়েছে। তাদের জ্বালানি আমদানি খরচ বেড়ে গেছে কয়েক গুণ। অনেক দেশ ইতিমধ্যে জ্বালানি সাশ্রয়ের পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছে না। একজন ভারতীয় অর্থমন্ত্রী বলেছেন, এই যুদ্ধ চলতে থাকলে আমাদের অর্থনীতির ধ্বংস হয়ে যাবে। আমরা জ্বালানি কিনতে পারছি না, পেট্রোল ডিজেলের দাম বাড়ায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, কিন্তু যুদ্ধ বন্ধ হবে কবে সেটা নির্ভর করছে ইরানের 4 শর্তের ওপর। যুক্তরাষ্ট্র যদি শর্ত মেনে নেয় তাহলে যুদ্ধ বন্ধ হতে পারে, আর যদি না মানে তাহলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। ইরানের ইতিহাস বলছে তারা কখনো পরাজিত হয়নি। আলেকজান্ডার দ্য গ্রেট যখন পারস্য আক্রমণ করেছিলেন তখন ইরানিরা পাহাড়ে আশ্রয় নিয়েছিল, কিন্তু তারা হারেনি। পরে তারা আলেকজান্ডারকে পরাজিত করেছিল। মঙ্গলরা যখন বাগদাদ ধ্বংস করেছিল তখন ইরানিরা টিকে ছিল। তারা তাদের সংস্কৃতি, ভাষা, ধর্ম রক্ষা করেছিল। ব্রিটিশরা যখন ইরান দখল করতে চেয়েছিল তখন ইরানিরা তাদের প্রতিহত করেছিল। আর 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানিরা প্রমাণ করেছিল তারা যে কোনো শক্তির মুখে দাঁড়াতে পারে। আজ সেই একই ইরানিরা প্রস্তুত। 70 লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত, বাসিস বাহিনী প্রস্তুত, বিপ্লবী গার্ড প্রস্তুত। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। গালিবাফ বলেছেন, আমরা শান্তি চাই কিন্তু অপমান করে নয়। আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের উপর জোর করে যুদ্ধ চাপিয়ে দিলে আমরা শেষ পর্যন্ত লড়ব। আর এই লড়াইয়ে আমরা জিতব, কারণ ইতিহাস আমাদের পক্ষে। দুবাইয়ের আকাশে তখনও ধোঁয়া। ওরাকল ভবনের ধ্বংসাবশেষ থেকে এখনও আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু আগুন থামছে না। যেন সেই আগুন প্রতিশোধের আগুন, যেন সেই আগুন বলে দিচ্ছে ইরানের শক্তিকে কেউ থামাতে পারবে না। ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্প বসে আছেন। তার সামনে ইরানের 4 শর্তের তালিকা। তিনি বারবার তালিকাটি পড়ছেন। তিনি জানেন এই শর্ত মেনে নিলে তার রাজনৈতিক জীবন শেষ, আর না মানলে যুদ্ধ চলবে, আরও ধ্বংস হবে, আরও প্রাণহানি হবে। তিনি কি করবেন? তেহরানে মোস্তফা খামেনি তার প্রার্থনায় বসেছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমাদের এই বিজয়কে কবুল করো, আমাদের শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করো, আমাদের দেশকে শান্তি দাও। দোয়া শেষে তিনি জানালার বাইরে তাকালেন। তেহরানের আকাশ পরিষ্কার, সূর্য উঠছে। নতুন এক দিন শুরু হচ্ছে, নতুন এক ইতিহাসের সূচনা হচ্ছে। হরমুজ প্রণালীতে তখন ঢেউ খেলে যাচ্ছে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, ইরান জিতেছে, যুক্তরাষ্ট্র হারিয়েছে, ইসরায়েল হারিয়েছে, আমিরাত হারিয়েছে, আর এই হারের গল্প লিখবে ইতিহাস। ওরাকল ক্লাউড স্টেশনের ধ্বংসাবশেষ থেকে তখনও ধোঁয়া উঠছে। $20 বিলিয়ন তথ্য পুড়ে ছাই হয়ে গেছে। $500 মিলিয়ন স্থাপনা ধ্বংস হয়ে গেছে। আমিরাতের ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গেছে। আর এই ধ্বংসের মাঝে দাঁড়িয়ে আছে ইরান, মোস্তফা খামেনির ইরান, যারা প্রমাণ করল প্রতিরোধী সবচেয়ে বড় শক্তি। প্রশ্ন হলো, ট্রাম্প এবার কি করবেন? ইরানের 4 শর্ত মেনে নেবেন, নাকি যুদ্ধ চালিয়ে যাবেন, নাকি নতুন কোনো কৌশল নেবেন? সময়ই বলে দেবে। কিন্তু এখন পর্যন্ত এটা নিশ্চিত, ইরান জিতেছে, আর এই জয়ের সাক্ষী গোটা বিশ্ব।